আকাশ তোমার বাতাস। নমস্কার, আমি সৌমিত্র চট্টোপাধ্যায় উপস্থিত এবং অনুষ্ঠান আপনারা তো জানেন, তোমার আকাশ তোমার বাতাস। বিষয় অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর তো বটেই, এবং এক বিদেশিনী ভিক্টোরিয়া ওকাম্পো। কবিতায় বা গানে ফিরে ফিরেই একজন বিদেশিনীর কথা বলেন রবীন্দ্রনাথ। বলেন এক অপরিচিতার নাম, যে তাকে সঙ্গে করে নিয়ে যাবে দূরতম কোনো সুন্দরের দিকে। সোনার তরী বা নিরুদ্দেশ যাত্রার নৌকাটিতেই যে এর প্রথম দেখা মিলল তা নয়, চেনা অচেনার জড়ানো রহস্য নিয়ে অনেক কাল ধরিয়ে রুষ্ণতা অনুভব করছিলেন কবি। হয়তোবা নাম ছিল ভিন্ন, হয়তোবা প্রকাশের ভঙ্গি ছিল ভিন্ন, হয়তো কখনো পৃথিবীর প্রতিবেশিনীর মেয়ে হয়ে দেখা দেয় সে, অথবা কখনো জগতের নদীগিরি সকলের শেষে সে এক বিরোহিণী প্রিয়া, আবার কখনো সে এই বিপুল বিশ্বলোকের এক প্রতিধ্বনি মাত্র, অনতিগোচর অনতিশ্রুত কোনো প্রতিধ্বনি। আমরা জানি যে এই প্রতিধ্বনিকে একেবারে এড়িয়ে গিয়ে তাঁর রচনা পাঠ শেষ পর্যন্ত সম্ভব নয়। কিন্তু কে এই বিদেশিনী? স্পষ্ট কোনো নাম কি আছে তার? স্থির কোনো পরিচয়? অনেক সময় আমরা ঘুরেছি কৌতূহল নিয়ে, জানতে চেয়েছি তার ইতিবৃত্ত। অনেক সময় আমরা চিহ্নিত করে বলতে চেয়েছি এই সে। হয়তো কোনো নারীর প্রতি আমাদের দৃষ্টি গেছে কখনো কখনো ভেবেছি পশ্চিম যাত্রিনী এক কল্পনা যেন কবির মনকে টেনে নিচ্ছে ইউরোপের দিকে। এ যেন কোনো বিদেশবাসিনী ইউরোপ লক্ষ্মীরই ছায়াচ্ছন্ন আবির্ভাব। এতটা দুর্ভাবনার কারণ ছিল না অবশ্য। জীবন স্মৃতির নানা টুকরোয় কবি নিজেই উল্লেখ করেন তাঁর এই অনুভবের বিবরণ। বেশ খুলেই বলেন কি তিনি ভাবছিলেন ওই শব্দটির ইশারায়। তোমায় বিদেশিনী সাজিয়ে কে দিলে, ছোটবেলায় শোনা এই গানটি থেকে গুঞ্জরিত হয়ে উঠেছিল আমাদের চেনা লাইন, আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। এই সুরগুঞ্জনের সঙ্গে সঙ্গে কবি দেখতে পেয়েছিলেন আমাদের এই জগতের মধ্যে একটি কোনো বিদেশির আনাগোনা। কোন রহস্য সিন্ধুর পরপারে ঘাটের উপরে তাহার বাড়ি, তাহাকেই শারদ প্রাতে মাধবী রাত্রিতে ক্ষণে ক্ষণে দেখিতে পায়। হৃদয়ের মাঝখানেও মাঝে মাঝে তাহার আভাস পাওয়া গেছে। আকাশে কান পাতিয়া তাহার কণ্ঠস্বর কখনো বা শুনিয়াছি। এই বলে কবিতার বর্ণনা করেন জীবন স্মৃতি বইতে। এই তো তবে তার পরিচয়। এর চেয়েও বেশি ভাবনার কি দরকার ছিল কোনো? এ তো আমাদের সকলেরই অভিজ্ঞতা যে কখনো কখনো চেনা এই পৃথিবীর উপর এক অচেনা মায়া এসে লাগে। সুন্দরের সামনে এসে হঠাৎ যেন দেখতে পাই পৃথিবীর আরও একটা গোপন অবয়ব, যা আমাদের আকর্ষণ করে প্রবল টানে, যার কোনো সম্পূর্ণ দিশা পাই না আমরা। মাটিকে মাটি, জলকে জল বলেই দেখতে পাই না, আর হঠাৎ যেন বস্তুর অন্তঃসার টের পেয়ে যায় তখন। নিজেরও অগোচরে আমাদের নিভৃত এক মন আছে, বেদনাময় সুন্দরকে স্পর্শ করবার এই সব মুহূর্তে চকিতে জেগে ওঠে সেই মন। এই জেগে ওঠার কি নাম দেব? এই মনেরই সংযোগ কি সব কিছুকে মায়াময় করে তোলে না, এনে দেয় না অপরিচয়ের ছায়া? এই জেগে ওঠাই প্রতিদিনের আড়ালে বসে থাকা সেই বিদেশিনী কর্মকৃতিময় সংসারের বাইরে গেলে তবে তার সঙ্গে আমাদের দেখাশোনা হয়। এটা লক্ষ্য করার বিষয় যে গান আর সুরের কথা বলার জন্যে রবীন্দ্রনাথকে ভাবতে হয়েছিল এই শব্দটি। কথায় সুরের টান এসে পৌঁছলে কথা যেন ছেড়ে যায় তার বুদ্ধিময় অর্থের বৃত্ত। ছেড়ে কোথায় যায়? নিবিড় কোনো গান শুনতে শুনতে অনেক সময় আমরা টেরও পাই না মন কখন সরে গেছে তার ভাষা থেকে অনেক দূরে। দূরে কোথায়? কার সঙ্গে তখন যুক্ত হতে চাই আমরা? আমাদের ভিতরকার মনের সঙ্গে। বস্তুত সে মন লিপ্ত হয়ে আছে আমাদের প্রবহমান স্মৃতিতে, আমাদের আশায়, একই সঙ্গে আমাদের অতীতে আর ভবিষ্যতে। অতীত ভবিষ্যৎ এসে এক মুহূর্তের জন্য মিলে যায় একবার, আর এইভাবে চকিতে আমরা ছুঁয়ে নিই সময়ের মধ্যে এক নিঃসময়কে। এই অভিজ্ঞতা আমাদের প্রতিদিনের চেনা নয় বলেই তাকে আমরা বুঝে নিতে চাই
অপরিচয়ের কোনো নামে, রহস্যময় বলেই সে পেতে চায় যেন নারীর চরিত্র, দূরবর্তিনী বলেই তার নাম দিতে চাই বিদেশিনী। কিন্তু দেশকালের মধ্যেই যে জড়িত হয়ে আছি আমরা, কবি কখনো কখনো তার থেকে আমাদের বার করে নেন বটে, কিন্তু সবসময় তিনি নিজেও কি পান উত্তরণের মুহূর্ত? তাঁরও মন আবৃত হয়ে পড়ে মাঝে মাঝে, জাগতিক হলাহলে কিছু বা অসম্বৃত হয়ে পড়েন তিনি। তাই তিনিও চান এমন একটা অবকাশ যেখানে দাঁড়ালে দেশকালের মধ্যেই দেশকালের অতীতকে দেখতে পাওয়া যায়। কোনো সুর হয়তো সেই অবকাশ এনে দেয়, কোনো শিল্প হয়তো সেই অবকাশ, তেমনি আবার কখনো কখনো কোনো নারী হয়ে ওঠে কবির সেই অবকাশ মূর্তি। তারই মধ্যে দিয়ে ধরা যায় সুর বা শিল্প। যে বিদেশিনীর কথা ভাবেন কবি, সে কোনো মানবী নয়, সে কোনো প্রাচী বা প্রতীচীর দিকে চকিত ইঙ্গিত নয়। আবার সেই সঙ্গে এও ঠিক যে কখনো হয়তো কোনো একটি বিশেষ মানবী মূর্তি তাকে পৌঁছে দেয় সেই বিদেশিনী আভার দিকে, সেই সুন্দরের অবকাশে। তাই হৃদয়ে যার আভাস পাওয়া গেছে, আকাশে কান পেতে যার স্রোতময় কণ্ঠস্বর শোনা গেছে, তাকে কখনো বা তিনি সাজিয়ে দেখতে চান কোনো নারীরই মধ্যে, ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন নারীর মধ্যে। তাই যে গান তিনি লিখেছিলেন দূর যৌবনের দিনে, প্রৌঢ় বয়সে সেই গান তিনি তুলে দিতে পারেন এক মানবীরই অভিমুখে। বিদেশবাসিনী কোনো ভিক্টোরিয়া ওকাম্পোর হাতে তিনি পৌঁছে দিতে পারেন সহজেই এই কথা, আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। সত্যি কি আমাকে চিনেছিলেন? এই প্রশ্ন তুলেছিলেন ভিক্টোরিয়া অনেক বছর পেরিয়ে। কিন্তু এই প্রশ্ন করবার আগে জেনে নেওয়া চাই একই সঙ্গে সত্যি এই কথা যে ওই গানে তিনি আছেন এবং তিনি নেই। পরিচয় আর অপরিচয় আমার মনের মধ্যে এক হয়ে মিলেছিল। জেনে নেওয়া চাই এই স্বীকারোক্তি, জানি না যখন জানির আঁচলে গাঁটছড়া বেঁধে দেখা দেয়, তখন মন বলে ধন্য হলে। তাই শুনিল সাগরের শ্যামল কিনারে যে তুলনাহীনাকে পথে যেতে দেখেন কবি, মনে রাখা চাই যে একই সঙ্গে তিনি চেনা এবং চেনা নন, নারী এবং নারী নন। এইটুকু শুধু ঠিক যে কবি জীবনে এমন একটা মুহূর্ত এসেছিল যখন তার আরও একবার এই গণ্ডি বাঁধা দেশকালকে অতিক্রম করে যাবার প্রয়োজন ঘটেছিল। আর ঠিক সেই মুহূর্তে ভিক্টোরিয়ার সান্নিধ্য তাকে আরও একবার পৌঁছে দিচ্ছিল তার বিদেশিনী ভাবনার দিকে। মাত্র সেইটুকু অর্থে এই ভিক্টোরিয়াও তাঁর বিদেশিনী, তার সুন্দরের সহচরী। চীনে যাবার অল্প কদিন আগেই লীলা সঙ্গিনী কবিতায় কবির মনে হচ্ছিল যে কঙ্কণ ঝঙ্কারে যেন খুলে যাচ্ছে এক রুদ্ধ দুয়ার। সে কবিতায় ছিল যেন মিলনেরই প্রসাদ। কিন্তু ফিরে আসার পরে তিনি জানেন যে ঘটে গেছে পুনর্বিচ্ছেদ, তাই আবার তিনি শুনতে চান নূতন কোনো আহ্বান। এবার তিনি বুঝে নেন যে এক আত্মবিস্মৃতির তমসা ঘনিয়ে উঠেছিল কোথাও, সহস্রের বন্যা স্রোত বা লুপ্তির কুয়াশা ঘিরে ধরেছিল তাঁকে। খ্যাতি বিড়ম্বনা থেকে সরে এসে তাই তিনি অব্যক্তের অখ্যাত আবাসে আজ আলো জ্বেলে দিতে চান। কিন্তু কে জ্বালাবে আলো? কার কাছে যাবেন তিনি আজ? গোধূলির আগে রাঙা আলোতে তোমার সেই দূরের মধুর সন্ধানে নির্ভয়ে চলে যাও, এই হলো তার উত্তর। সাগর পারে যে অপরিচিতা আছে তার অবগুণ্ঠন মোচন করার জন্য কি কোনো উৎকণ্ঠা নেই? এই হলো তার জিজ্ঞাসা। সাগর পার, আবার সেই রহস্য সিন্ধু। রহস্য সিন্ধুর পরপারে ঘাটের উপর যার বাড়ি, তার অবগুণ্ঠন মোচনের উৎকণ্ঠা নিয়ে তিনি তবে এসে পৌঁছলেন বুয়েনোস আইরেসে। পূরবীর পথিক কবিতাগুলি লিখতে লিখতে 1924 সালের 6 নভেম্বর। এই যেন তার ফিরে আসা সন্ত থেকে কবির জীবনে, আবার সাধনা থেকে পূরবীতে। কলরোলময়
গ্লানি ও লাঞ্ছনাময় এই পৃথিবীর উপর আরও একবার তিনি তখন দেখে নিতে চাইছেন এক মায়াময়ী বিদেশিনীকে, যাকে শারদ প্রাতে ক্ষণে ক্ষণে দেখা যায়, হৃদয়ের মাঝখানে আছে যার আভাস, আকাশে যার কণ্ঠস্বর ভাসে। আর ঠিক তখনই তার বিক্ষত মনের সামনে এসে দাঁড়ালো এক নবীনা। এই নারীকে তিনি পরিয়ে দিলেন তার হৃদয় জাত সেই বিদেশিনীর সাজ, অনায়াসে তার হাতে তুলে দিলেন অনেক দিনের পুরনো গানখানি, আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে দেখা হলো রবীন্দ্রনাথের। এই বিদেশিনীর নাম দিলেন তিনি বিজয়া। নূতন কোনো সন্ধানে উন্মুখ এই আর্জেন্টিনায় এসে পৌঁছবেন রবীন্দ্রনাথ 1924 সালের নভেম্বরে। এই সেই বছর যখন চিলি থেকে পাবলো নেরুদার স্বর শোনা গেল দেশব্যাপী। তার প্রথম প্রবল কবিতার বই ছাপা হলো 20টি প্রেমের কবিতা। সমগ্র লাতিন আমেরিকাকে মথিত করে তুলল এ বই। আর এইসব নূতন উৎক্ষেপণের পাশাপাশি আছেন ভিক্টোরিয়া। দেশের জন্য তার আগ্রহ, ফরাসি রচনায় তার রুচি, কিন্তু সেই ফরাসি দেশের নূতন রচনায় ভরে ওঠে না তার মন। আর মন যখন এইভাবে ঘুরে বেড়াচ্ছে প্রাচ্য থেকে প্রতীচ্য, আত্মসন্ধানের বিহ্বলতায় মন যখন খুঁজে বেড়াচ্ছে কোনো আশ্রয়, দেখতে চাইছে নিরাভরণ সত্য কবিতার প্রাণময় উত্থান, সমস্ত বিরোধের পরপারে কোনো পরমতার শান্তি, জাতিগত প্রত্যয়ের মধ্যে জেনে নিতে চাইছেন সর্বমানবতার সম্পূর্ণ উন্মেষ, ঠিক তখনই রবীন্দ্রনাথ এসে পৌঁছলেন তাঁর অলিন্দটিতে, সান ইসিদ্রোর সাজানো সেই বাড়িতে। এইখানে আবার রবীন্দ্রনাথ ফিরে পাবেন তাঁর মন্থর মুহূর্তগুলি, তাঁর অন্বিষ্ট অবকাশ। এইখানে আবার দিনে দিনে তাঁর সাজিখানি ভরে উঠবে ফুলে, যেমন তিনি ভিক্টোরিয়াকে লিখেছেন একটি চিঠিতে। আর ভিক্টোরিয়া যে কি ফিরে পেলেন তাঁর নিজের অলিন্দে, 2 মাস এই কবির সামীপ্যে, সে কথা আমরা জেনে নিতে পারি তাঁর এই স্মৃতির দলিলে, রবীন্দ্র শতবর্ষকে মনে করে লেখা তার ছোট্ট এই বইখানিতে, সান ইসিদ্রোর শিখরে রবীন্দ্রনাথ। সান ইসিদ্রোয় 1924 সালের সেই বসন্ত ছিল উষ্ণতায় ভরা, রৌদ্র বিভাময়। গোলাপে গোলাপে ছেয়ে গেছে দেশ। জানালা খোলা ঘরে আমার সময় কাটছে রবীন্দ্রনাথ পড়ে, তার কথা ভেবে, তাকে চিঠি লিখে। যদিও সেই চিঠি কখনোই ডাকে দেওয়া হবে না। সেই সেপ্টেম্বরে বাগানের সুরভিতে মিশে গিয়েছিল আমার উত্তেজনা। এইসব পড়া, ভাবনা, প্রতীক্ষা, লেখা, তারই থেকে প্রস্তুত হলো লা নেশিয়নের প্রকাশিত রচনাটি। বস্তুত এ যেন রবীন্দ্রনাথকে লেখা একটি চিঠি চেহারা নিল প্রবন্ধের। সেসব দিনে কখনো ভাবতেও পারিনি যে সান ইসিদ্রোর উপর একদিন আমারই অতিথি হবেন কবি। স্বপ্নের জগতের বাইরেও যে এমন সুখের ভাগ্য সম্ভব তা কল্পনাই করা যেত না সেদিন। আর সে ভাগ্য যখন আমার আসবে, কে জানতো তখন তাকে মনে হবে নিতান্তই যেন স্বাভাবিক, আর একেবারেই ভিন্ন সব কারণে শুরু হবে আমার যন্ত্রণা। সেই চিঠি বা প্রবন্ধ আজ আবার পড়ে দেখছি আমি। ছোট বড় যেমনই হোক, একটি বই লিখব রবীন্দ্রনাথকে নিয়ে। কেবলই এই ইচ্ছে লালন করেছি বলে আমার বইয়ের মধ্যে সেই লেখাটি নেই। যে রচনার কথা বলছি তার মধ্যে ছিল 2 লেখকের তুলনা। একদিকে আমাদের অস্থির চঞ্চল পশ্চিম জগতের প্রতিভূ এক ফরাসি লেখক, অন্যদিকে এই বাঙালি কবি, যিনি কেবলই প্রাচ্য জগতের প্রতিনিধি নন, যিনি প্রাচী প্রতীচীর মধ্যে গড়ে ওঠা এক নবীন সেতু। অল্প খানিকটা তুলে দিয়ে এখানে পুরনো সেই লেখা থেকে। অচেনা লোকেরা আমাদের জানে কেবল টুকরো টুকরো করে, দেখতে পায় না আমাদের সমস্ত সত্তা। তাদের সঙ্গে পুরোটা দিন কাটানোর পর এ যেন এক বন্ধুজনের ঘরে এসে বসা। উপনিষদ বলছেন, ত্যাগতেন ভুঞ্জিথা, ত্যাগের দ্বারাই লাভ করো, ভোগ করো। বলছেন মা গৃধ, লোভ করো না। কিন্তু এ তো বাইবেলেরও কথা।
ভিন্ন এক নক্ষত্রপুঞ্জের নিচে, ভিন্ন এক অক্ষে, ভিন্ন ভিন্ন সময়ে একই তো ভাবনা বয়ে চলেছে মানব প্রবাহের উপর দিয়ে, একই তো কথার সম্প্রচার হৃদয় থেকে হৃদয়ে। এমনকি প্রবল বাধা অতিক্রম করে এই রকম সামর্থ্য ভরে তাঁরা খুঁজে নিতে চান সেই পথ যা মানুষের অজানা এক জগতে গিয়ে মিলেছে, সেই পথ সাধনার যা ভাবনির্যাস। সেন্ট টমাস তাকেই না বলেছেন মিলন ক্ষুধা। রবীন্দ্রনাথের সব নাটকের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে স্বতন্ত্র হল চিত্রা। মহাভারত থেকে সংগৃহীত এর কাহিনী। চিত্রা ছিলেন মণিপুর রাজকন্যা। রাজা তাঁকে গড়ে তুলেছিলেন পুত্রের মতো। পুরুষ বেশি চিত্রা একদিন অরণ্য মধ্যে দেখতে পেলেন অর্জুনকে, তাকে ভালোবাসলেন। অর্জুন কিন্তু তত লক্ষ্যই করেননি তাকে। উৎকণ্ঠায় আকুল চিত্রা বর চাইলেন প্রেম আর অনন্ত যৌবনের দেবতার কাছে, যেন অর্জুনকে প্রণত করার মতো দীপ্তিমান সৌন্দর্যের অধিকারী হন তিনি। 1 বছরের জন্য দেবতারা মঞ্জুর করলেন তার প্রার্থনা। অর্জুন ধরা দিলেন জালে, আর অজ্ঞাতগুলো শিলেই নারীকে ভালোবাসলেন। কিন্তু অচিরে চিত্রা বুঝে নিলেন যে তাঁর এক বিপজ্জনক প্রতিদ্বন্দ্বী তৈরি হয়েছে, সে তাঁর নিজেরই দেহ। এদিকে অর্জুন চিত্রার পরিচয় না জেনে ক্রমে অস্থির হয়ে উঠছেন। প্রেয়সীকে তিনি জানাতে বলছেন নাম, কেননা তাহলে তিনি সুখের চেয়ে স্থায়ী কিছু পাবেন, যা এমনকি দুঃখের মধ্যেও থাকবে বেঁচে। স্বভাবতই অর্জুন চিত্রার কাছে প্রার্থনা করছেন আনন্দ, সেই আনন্দ যার কথা বলেছিলেন বেগস, যা মলিন হয় না দুঃখ ভারে। বছর এখনো শেষ হয়নি, কিন্তু বাহুবন্ধনে যা বাঁধা পড়ে না, চুম্বনের দ্বারা যা মেলে না, তাকে আর অর্জুন খুঁজে পাচ্ছেন না চিত্রার মধ্যে। এলো অন্তিম রাত্রি। শেষ দৃশ্যে দেহ সৌন্দর্যের জাদুচ্যুত চিত্রা অর্জুনের প্রত্যাখ্যাত সেই নারীর রূপে ফিরে গেলেন। বলে দিলেন তার নাম, তার ইতিহাস। বললেন, যদি পার্শ্বে রাখো মোরে সংকটের পথে, দুরূহ চিন্তার যদি অংশ দাও, যদি অনুমতি করো কঠিন ব্রতের তব সহায় হইতে, যদি সুখে দুঃখে মোরে করো সহচরী, আমার পাইবে তবে পরিচয়। রচনাটি শেষ হচ্ছে অর্জুনের এই সংলাপে, প্রিয়ে আজ ধন্য আমি। এতদিনে অর্জুন আর চিত্রা যা চাচ্ছিলেন তা পেলেন। অন্য শব্দের অভাবে তার নাম বলা যাক আনন্দ। সেই আনন্দ যার মধ্যে অশ্রুবিন্দু দেখেছিলেন পাস্কাল। সব মধুরতার চেয়ে বড় যে আনন্দ। অল্প বয়সে আমাদের সবারই জীবনে এমন সব সংকটকাল আসে, যার থেকে বেরোতে পারবো বলে মনে হয় না। মনের এই অবস্থায় মেলে ধরলাম গীতাঞ্জলি। বিধিবিধান বাঁধন ডোরে ধরতে আসে যাই যে সরে, তার লাগে যা শাস্তি নেবার নেব মনের তোষে, প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে। তার কবিতাবলিতে যে প্রেমের কথা বলেন রবীন্দ্রনাথ, হয়তো আমার কাতরতা সে প্রেমের জন্য নয়, কিন্তু যার উদ্দেশ্যে তিনি তা নিবেদন করেন, তার কাছে অশাস্ত্রীয় বা পবিত্র সব প্রেমেরই কথা বলা যায়। রবীন্দ্রনাথের ভগবান, তুমি কিছুই লুকোতে চাও না আমার থেকে। ভয় পাও না যে তোমায় আমি ভুলে যাব, তোমাকে উপেক্ষা দিলেও তুমি আমাকে আঘাত করো না। এই ঈশ্বর জানেন, যে কোনো স্বাধীন পথ দিয়েই চলি না কেন আমি, তা ঠিক পৌঁছে দেয় তাঁরই কাছে। এই এক ঈশ্বর যিনি আমাকে সবটাই বোঝেন, আর আমি যাকে বুঝি না কিছুই। তোমার তরবারি আমার করবে বাঁধন ক্ষয়, আমি ছাড়ব সকল ভয়। ঠিক কোথায় কখন এইসব ভাবনা এলো আমার মনে, তাও যেন আজ স্পষ্ট মনে করতে পারি। হালকা ধূসর রেশমের ট্যাপেস্ট্রি ঘেরা এক ঘর, তার ভিতরে শীত মর্মর এক ফায়ার প্লেসে ঠেস দিয়ে আছি। বাড়িটি এখন আর নেই। সেদিন আমার চারপাশে যাঁরা ছিলেন তাঁরাও নেই আজ। নেই সেই কবিও, যে কবির কণ্ঠস্বর আমাকে আপন অশ্রুর অমূল্য উপহার এনে দিয়েছিল। প্রিয়তম বন্ধুর স্নেহ আলিঙ্গনও আমায় দিতে পারেনি যে উপহার।
যেসব ছবি আজও আমার স্মৃতির মধ্যে তুফান তোলে, সে সবই খুব সহজে অবারণীয়ভাবে মিলিয়ে যাবে একদিন, যেমন শূন্যতায় মিলিয়ে গেছে আরও সব ছবি। কিন্তু থেকে যাবে গীতাঞ্জলি, যে গীতাঞ্জলি এমন করে সেদিন কাঁদিয়েছিল আমায়। ঠিক জানি না রবীন্দ্রনাথ নাকি ঈশ্বর কার কথা ভেবে বলে উঠেছি তখন, যদি তোমার দেখা না পাই প্রভু এবার এই জীবনে, তবে তোমায় আমি পাইনি যেন সে কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। ইনফ্লুয়েঞ্জা গায়ে নিয়ে আমাদের ঘাটে নামলেন কবি। তার কাছাকাছি থাকবো এরকম ইচ্ছে ছিল প্রবল, কিন্তু ততটা আশা করিনি কখনোই। এই অসুস্থতার ফলে ঘটে গেল তেমনি এক সুযোগ। আমার এক বন্ধু আর আমি ঠিক করলাম যে তাকে দেখতে যাব, তার স্বাস্থ্য বিষয়ে খোঁজ খবর নেব প্লাজা হোটেলে। রবীন্দ্রনাথের সেক্রেটারি ছিলেন এক নীল চোখ ইংরেজ, দীর্ঘ দোহারা চেহারা, খড়গের মতো নাক, লেনার্ড কে এলমহার্স্ট। তিনি আমাদের নিচে বসালেন, আপনার দুর্ভাবনা বিষয়ে আমাদের সঙ্গে কথা বললেন। ভালো রকম পরীক্ষা করে ডাক্তাররা তাঁদের মতামত জানিয়েছেন রোগীর হৃদযন্ত্রের এমন অবস্থা নয় যে আন্দেশ পেরিয়ে যাত্রা করা চলে, তাই তার লিমা যাওয়ার পরিকল্পনা আপাতত ছেড়ে দেওয়া ভালো। প্রেসিডেন্টকে তার করে দেওয়া দরকার যে তাঁর অতিথি পেরু পর্যন্ত পৌঁছতে পারছেন না। নূতন করে জাহাজে উঠবার আগে কোনো গ্রামাঞ্চলে বিশ্রাম নিতে হবে কবিকে। এসব শুনে হঠাৎই আমি প্রস্তাব করে বসলাম এলমহার্স্টের কাছে, ওরা দুজনে এসে সান ইসিদ্রোতে থাকুন না কেন, রবীন্দ্রনাথের ব্যবহারের জন্য পুরো একটি বাড়ি ছেড়ে দেওয়া যাবে। কথা তো দিলাম, কিন্তু এই কথা রাখবার জন্য কিভাবে কি ব্যবস্থা করব সেসব তখনও ভাবিনি। সান ইসিদ্রোতে আমার নিজের কোনো বাড়ি ছিল না। আমার মা বাবা তাদের বাড়িটা ধার দিতে রাজি হবেন কি না সে বিষয়ে আমি নিশ্চিত ছিলাম না খুব, কিন্তু রবীন্দ্রনাথ তার আরোগ্যের জন্য একটা পছন্দসই শান্তির নিবাস যাতে পান, তার জন্য স্বর্গমর্ত তোলপাড় করতে তৈরি ছিলাম আমি। 63 বছর বয়স, প্রায় আমার বাবার বয়সী, অথচ কপালে একটিও রেখা নেই, যেন কোনো দায়িত্বভারই নষ্ট করতে পারে না তার সোনালী শরীরের স্নিগ্ধতা। সুগোল সমর্থক গ্রীবা পর্যন্ত নেমে এসেছে উছলে ওঠা ঢেউতলা সাদা চুলের রাশি। শ্বশ্রুমণ্ডলে মুখের নিচের দিকটা আড়াল, আর তারই ফলে ওপরের অংশ হয়ে উঠেছে আরও দীপ্যমান। মসৃণ ত্বকের অন্তরালে তার সমগ্র মুখাবয়বের গড়ন এক অবিশ্বাস্য সৌন্দর্য রচনা করেছে। তেমনি সুন্দর তার কালো চোখ, নিখুঁত টানা ভারী পল্লব, শুভ্র কেশদাম আর স্নিগ্ধ শ্বশ্রু, এর বৈপরীত্যে জ্বলে উঠেছে তার চোখের সজীবতা। দীর্ঘ দেহ, শোভন চলন, তার প্রকাশময় দুটি অতুলনীয় শুদ্ধ হাতের সুধীর সুষমা যেন অবাক করে দেয়। মনে হয় যেন এদের নিজেদেরই কোনো ভাষা আছে। অনেক দিন পর যখন মৃণালিনী সারাভাইয়ের নাচ দেখি, তখন জেনেছি যে সত্যিই ভারতীয় নৃত্যে হাতের মুদ্রা কথা বলে তার নিজের ভাষায়। কিন্তু যা ভেবেছিলাম আমার হৃদয়ের এত কাছাকাছি এই মানুষটির সত্যি আবির্ভাবের সামনে সমস্ত শরীর অবশ হয়ে এলো। কয়েক মিনিটের মধ্যে উঠে পড়লাম, আমি বিদায় নিলাম। এইটুকু দেখা হবার স্বপ্ন কত যে দেখেছি তা জানতো আমার বন্ধুটি, সে তাই খুব থতমত হয়ে গেল আমার এই ব্যবহারে। দ্রুত দৌড়লাম বাবা মার কাছে, কিন্তু তাঁরা বললেন যে সান ইসিদ্রোর বাড়িটি ছেড়ে দেওয়া তাদের পক্ষে একেবারেই সম্ভব নয়। তখন মনে হলো আর এক আত্মীয়জনের কথা। আমাদের বাড়ি থেকে মাইলখানেক দূরে তাদের আস্তানা, বাড়ির নাম মিরাল রিও। ইনি 1 সপ্তাহের জন্যে বাড়িটি দিতে রাজি হলেন। তবে রবীন্দ্রনাথকে আরও বেশি দিন থাকতে হয়েছিল এখানে। পুরো সময়ের জন্য ওটা আমি ভাড়া করে ফেলেছিলাম। আবার দৌড়ে ফিরলাম হোটেলে। এলমহার্স্টকে জানিয়ে দিলাম যে 2 দিনের মধ্যেই কবিকে খুব একটা নিরিবিলি জায়গায় সরিয়ে নেবার ব্যবস্থা করা যাবে। জমিটা ছিল বিরাট, বাড়িও বেশ বড়, সাদা ঝকঝক করছে নতুন বাড়ি। এর 3 তলার অলিন্দ থেকে আর 2 তলার হলঘর থেকে দেখা যায় নদী, আর সামনেই ডান দিকে ভরাট এক মেপল গাছ। সুগন্ধ সুন্দর ফুলের সমারোহ, গোলাপ
আর হথর্ন, আমার মনে হলো অন্তত এই ফুলগুলি নিশ্চয়ই আমার অতিথির যোগ্য হবে। অবশেষে এলো সেই দিন, 12ই নভেম্বর। রবীন্দ্রনাথ এসে পৌঁছলেন সান ইসিদ্রোতে। সেই বিকেলে আকাশ ক্রমেই আরো হলুদ হয়ে আসছিল, আর বিশাল ঘন কালো মেঘ, এমন ভয়ঙ্কর গুরু মেঘ, অথচ এমন তীব্র ভাস্বর কখনো এমন দেখিনি। আকাশ কোথাও সীসার মতো ধূসর, কোথাও মুক্তোর মতো, কোথাও বা গন্ধকের মতো হলুদ, আর এতে আরো তীব্র হয়ে উঠছে নদী তট আর তরুশ্রেণীর সবুজ আভা। ঊর্ধ্ব আকাশে যা ঘটছিল, জলের মধ্যে তাই ফলিয়ে তুলছিল নদী। কবির ঘরের বারান্দা থেকে দেখছিলাম এই আকাশ, এই নদী, বসন্তের সাজে ভরা এই প্রান্তর। বালুচরের উইলো গাছগুলি খেলা করছিল ছোট ছোট হাজার নম্র পাতায়। ঘরে ঢুকতেই ওকে নিয়ে এলাম অলিন্দে। বললাম, নদীটি দেখতেই হবে। সমস্ত প্রকৃতি যেন আমার সঙ্গে ষড়যন্ত্রে মেতে উঠে দৃশ্যটাকে করে তুলল পরম রমণীয়। আলোর পাড়ে বোনা প্রবল মেঘপুঞ্জের অন্তরালে কে যেন এক প্রতিফলক সাজিয়ে ধরেছে আকাশে। এ অলিন্দ হয়ে উঠবে তার নিজেরই অলিন্দ। নভেম্বর ডিসেম্বর 2 মাস জুড়ে ওইখানে দাঁড়িয়েই তিনি দেখবেন গোলাপি কুয়াশার আস্তরণে ঢাকা বিকেলগুলি, ঠিক যেমন আরও এক কবি দেখেছিলেন আর এক শীর্ণ নদী সেইনের কাছাকাছি এক বারান্দায়। এই স্মৃতি গাঁথা ছিল তার মনে। শান্তিনিকেতন থেকে লিখেছিলেন অনেক পরে, আমার মন চলে যায় সান ইসিদ্রোর সেই বারান্দাটিতে। স্পষ্ট এখনো মনে পড়ে সকালবেলায় আলোয় ভরা বিচিত্র লাল নীল ফুলের উৎসব, আর বিরাট সেই নদীর ওপর নিরন্তর রঙের খেলা। আমার নির্জন অলিন্দ থেকে অক্লান্ত সেই চেয়ে দেখা। বেশ সচেতন ছিলাম রবীন্দ্রনাথকে একটি জিনিসই আমি দিতে পারি, নদীর দৃশ্যে সাজানো এই অলিন্দ। এই ছবি তাঁর যোগ্য উপহার। জানতাম যে এটা তিনি ভুলবেন না কখনো। ওর একটি ছোট খাতা টেবিলে পড়ে থাকত। ওরই মধ্যে কবিতা লিখতেন বাংলায়। বাংলা বলে যখন তখন খাতাটা খুলে রাখা আমার পক্ষে তেমন দোষের ছিল না। এই খাতা আমায় বিস্মিত করল, মুগ্ধ করল। লেখার নানা কাটাকুটিকে একত্র জুড়ে দিয়ে তার উপর কলমের আঁচড় কাটতে যেন মজা পেতেন কবি। এই আঁকিবুকি থেকে বেরিয়ে আসতো সব রকমের মুখ, প্রাগৈতিহাসিক দানব, সরীসৃপ অথবা নানা আবোল তাবোল। সমস্ত ভুল, সমস্ত বাতিল করা লাইন, কবিতা থেকে বহিষ্কৃত সব শব্দ এমনি করে পুনর্জীবিত হতো এক রূপের জগতে। আমাদের দিকে তাকিয়ে যেন স্নিগ্ধ কৌতুকে হাসতো তারা, নয়তো তাকিয়ে থাকতো একটু বাঁকা মুখে, মেলে ধরত যেন কোনো অজানা প্রাণীর ভয়ঙ্কর দৃষ্টি। কাকুতি করে বললাম, এর কয়েকটি পৃষ্ঠার ছবি তুলতে দিতে হবে আমায়। আমাকে খুশি করবার জন্য উনি রাজিও হলেন। এই ছোট খাতাটি হলো শিল্পী রবীন্দ্রনাথের সূচনা পর্ব। কবিতার মধ্যে শব্দ খোঁজা ব্যাপারটাকে রেখায় রূপান্তর দেওয়া থেকে এই শিল্পের জন্ম। তাঁর এই আঁকিমুখিতে যখন অন্য কিছু ভাবছি বা কোনো উৎকণ্ঠায় আছি, তখন সেসব কাটাকুটি করি। ইংরেজরা তাকে বলে ডুডলস। আমি তো মেতে গেলাম, ব্যাপারটায় ওকে উস্কে দিলাম। সান ইসিদ্রোর 6 বছর পর পারিতে যখন দেখা হলো কবির সঙ্গে, ওর এই খেলা তখন দাঁড়িয়ে গেছে ছবিতে। ফরাসি এক দর্জির দোকান আছে আর্জেন্টিনায়, দৌড়লাম সেখানে। এখানে ফ্রান্সের সবচেয়ে দামি উল মিলবে জানতাম। একটা উল পছন্দ করলাম, কবির একটা জোব্বা সংগ্রহ করলাম, আর দোকানের কর্ত্রী অ্যালিসকে বলে দিলাম ঠিক অমনি একটা বানিয়ে দিতে। উপরন্তু জানালাম, দেখো ভাই অ্যালিস, শুনতে পাচ্ছ অ্যালিস, আমি যে তোমায় রবীন্দ্রনাথের জন্য একটা উলের জোব্বা তৈরি করতে বলেছি, এ যেন কাউকে ঘুণাক্ষরেও বলো না। অ্যালিস দিব্যি করে বলল যে সে মোটেই এ ব্যাপারে মুখ খুলছে না। গুজব যাতে না ছড়ায় সেজন্য বরং দর্জিদের সে বলে দেবে যে একটা ফ্যান্সি ড্রেসের জন্য পোশাক তৈরি হচ্ছে। দোকান ছেড়ে বেরোবো, তখন মেয়েটি জিজ্ঞাসা করছে, ট্রায়ালের জন্য সান ইসিদ্রোতে কখন যাব? ঠাট্টা রাখো, ট্রায়ালের দরকার নেই। যে জামাটি দিয়েছি ঠিক ঠিক তার একটা নকল বানিয়ে দাও। একটু লাজুকভাবে অ্যালিস তাকালো আমার দিকে,
তারপর বলেই বসলো যে সান ইসিদ্রোতে কবির হাতে এটা পৌঁছে দিতে পারলে সে একেবারে ধন্য হয়ে যাবে। তাছাড়া কিছু অদল বদলেরও তো দরকার হতে পারে, অন্তত ওর শ্বশ্রুমণ্ডলে যদি একবার হাত রাখতে পারি। একটু চমকে গিয়ে কোনো মতে হাসি চেপে ওকে বুঝিয়ে বললাম যে সবারই যেমন হয়ে থাকে, কবিও তেমনি, সে তো শ্বশ্রু, ওর মধ্যে কোনো অলৌকিক বিভা নেই। অ্যালিস বলে উঠল, কিন্তু ছবিতে যে ওকে দেখি ঈশ্বরের মতো, পরম পিতা। যুক্তিটা শেষ পর্যন্ত মনে ধরল। এই যে ফরাসি মেয়েটি ভাবছে সে এক ভারতীয় ঈশ্বরকে দেখতে পাবে, সেন্ট পিটারের পদচুম্বনের মতোই পবিত্র বোধ করবে আলতো একটু শ্বশ্রুর স্পর্শে, আমি ওকে বাধা দেবার কি? ভালো যে অ্যালিস অন্যতম শ্রেষ্ঠ দর্জি প্রতিষ্ঠান প্যাকুইন কোম্পানির বুয়েনোস আইরেস শাখার নেত্রী। শেষে একদিন হাঁটু পেতে বসে ঠোঁটে অনেকগুলি পিন চেপে ধরে বিমুঢ় কবির পদপ্রান্তে ওর জব্বার পাট ঠিকঠাক করতে লাগলো। আমার অতিথি মশাইকে অবশ্য আগেই সতর্ক করে রেখেছিলাম, ব্যস্ত হবেন না যেন, ইনি চাইছেন আপনার পোশাক ঠিক করে দিতে। তাছাড়া উনি ক্যাথলিকদের কোনো পবিত্র মূর্তির সঙ্গে আপনার সাদৃশ্য দেখতে পাচ্ছেন। রবীন্দ্রনাথ ভেবেছিলেন যে কোনো পাড়াপড়শি ছোটোখাটো দোকানে ভুলটুল করে আমার বকুনি খাবে, এই ভয় তটস্থ। বিজয়িনী অ্যালিসকে, কেননা শ্বশ্রুর স্পর্শের সুযোগও ঘটেছিল, দরজা পর্যন্ত এগিয়ে দিতে দিতে মনে করিয়ে দিলাম, কাউকে যেন বলো না, এর একটি কথাও যদি বলো তো ভগবান তোমার ভালো করবেন না। আর অ্যালিস বলল, কি সুন্দর, ভাগ্যিস কাছ থেকে ওকে দেখতে চেয়েছিলাম। আসলে আমার ভয় হয়েছিল যে খুঁতখুঁতে বা গুজবপ্রবণ লোকেরা শুনে হয়তো শিউরে উঠবেন যে রবীন্দ্রনাথের পোশাক করতে ডাকা হয়েছিল প্যাকুইনকে। বলাই বাহুল্য যে আজ টের পাচ্ছি রোম আর রোলার সেই বন্ধু বান্ধবীরা এসব শুনলে নিশ্চয়ই হতাশভাবে মাথা নাড়তেন। কিন্তু এটা অন্যায় নয় যে কবির পোশাকের দরকার হয়েছিল, আর সেটা তৈরি করে দেওয়ার আনন্দ থেকে নিজেকে বঞ্চিত রাখবার মতো ভালো মানুষও ছিলাম না আমি। রবীন্দ্রনাথ অবশ্য ভিতরের কথা কিছুই জানতে পারেননি। অ্যালিস আর আমার ষড়যন্ত্রের সহজ শিকার হয়েছিলেন তিনি। অনেকদিন পরেও ছবি পাঠাতেন দেশ থেকে, সান ইসিদ্রোয় বানানো সেই জব্বা পরা ছবি। কি সুন্দর পোশাক পাওয়া যায় বুয়েনোস আইরেসে, বলো দেখি। সৌজন্যবাসে যেসব কথা উত্থাপন করা একেবারেই সঙ্গত নয়, কবি হালকা মেজাজে থাকলে তা নিয়ে কখনো কখনো একটু মজাও করতাম। একবার বলেছিলাম, অল্প বয়সে বিলেতে যখন পড়াশুনো করতেন তখন নিশ্চয়ই সাংঘাতিক ছিলেন আপনি। ইংরেজ মেয়েগুলি সবাই নিশ্চয়ই আপনার প্রেমে পাগল হয়েছিল, সত্যি না? খুব গম্ভীরভাবে তাকিয়ে থেকে বলতেন, সত্যি তো। আর তারপরেই শুরু হতো হাসি। প্রাচ্যের মনোভাব আমরা কতটুকু ধরতে পারি এ নিয়ে বেশ খানিকটা সন্দেহ ছিল রবীন্দ্রনাথের। চাপাত মালালে একদিন বিকেলে ওর ঘরে ঢুকেছি, ঠিক তখনই একটা কবিতা লেখা শেষ করেছেন উনি। লাল পর্দা ঘেরা বড়সড় চৌকা এক শোবার ঘর, জানলাগুলি খোলা, হালকা সবুজে ভরা বাগান দেখা যায়, আর মেঘমুক্ত দূরের আকাশ। ঝকমক করছে দামি কাঠের আসবাব। যোজন যোজন নীরবতা ঘিরে আছে আমাদের। আর্জেন্টিনার নিঃশব্দ বিস্তার আরও যেন গাঢ় হয়ে উঠেছে গাভী আর মেষ দলের শান্ত বিচরণে, দূর থেকে ভেসে আসা তাদের বিষণ্ণ ডাকে। খানিক আগে বৃষ্টি ছিল, এখন বুক ভরে নিচ্ছে আটলান্টিকের চনমনে হাওয়া। বললাম চায়ের সময় হলো, কিন্তু নেমে আসবার আগে টেবিলের ওই কবিতাটি আমি অনুবাদ করে দিতে হবে। পাতাটার দিকে তাকিয়েছিলাম, দেখছিলাম খুঁটিয়ে, কিছুই ধরতে পারছিলাম না বাংলা অক্ষরের ওই সুচারু ছাঁদ, যেন বালির উপর হাঁসের নাকি সিন্ধু সারসের পায়ের চিহ্ন। উনি অনুবাদ করতে শুরু করলেন প্রতিটি শব্দ ধরে ধরে, কখনো বা ইতস্তত করে। একটা জগৎ খুলে গেল আমার সামনে। বললাম, পরে যেন এটি লিখে রাখেন। একেবারে হঠাৎ যেন দৈবে সরাসরি স্পর্শ পাওয়া গেল ওর কবি প্রকৃতির। তাকে ধরতে হলো না অনুবাদের দস্তানা ঘেরা হাতে। আলগা আঙুলে শব্দগুলোকে ছুঁতে পাওয়ার আনন্দ যেন নষ্ট হয়ে যায় অনুবাদ কবিতায়। স্পর্শাতীত কবিতার সত্য আর স্পর্শযোগ্য দৈনন্দিন অসত্যকে ক্ষীণ সেতুতে বেঁধে দেয় যে শব্দ, একজন কবি তো জানেন তার বুননি। পারের গার্ড দু নর প্ল্যাটফর্মে, জুন 1930।
তাকে আমার শেষ আলিঙ্গন। সঙ্গে ছিলেন বন্ধু অ্যান্ড্রুজ, তাছাড়া তার নতুন সচিব আরিয়াম। পরে ইনি গান্ধীরও সেক্রেটারি হন। আর কোনোদিন দেখা হবে না ওর সঙ্গে, যোগ থাকবে কেবল চিঠিপত্রে। সান ইসিদ্রোতে বিছানার পাশে ওর যে ইজি চেয়ারটি থাকতো, শান্তিনিকেতন পর্যন্ত গিয়েছিল যেটি, তার মৃত্যুর পর সেটি রাখা আছে ওখানকার মিউজিয়ামে। কোনো কোনো চিঠিতে চেয়ারটির কথা কৌতুক ভরে লিখতেন। দিনরাত্রির বেশিরভাগ সময় এই চৌকিটার উপর বসে কাটাই। সেই যে আমরা বোদলেয়ারের কবিতাটি পড়েছিলাম, শেষ পর্যন্ত এর থেকেই তার একটা কাব্যিক তাৎপর্য ধরা গেল। আবার মেয়েদের প্রসঙ্গে অর্তেগার লেখা একটি প্রবন্ধের ইঙ্গিত দিয়ে দীর্ঘ এক পরিহাসময় চিঠি লিখেছিলেন একবার। তার শেষটাই ছিল, লোকে সাবধান করে যে মেয়েদের সঙ্গে ঠাট্টা করতে নেই, কিন্তু ভয় হচ্ছে যে এই চিঠির অনেক অংশেই বুঝি একটু চপলতা ঘটে গেল, সেটা তোমাকে ক্ষমা করতে হবে। নিশ্চয়ই বুঝতে পারবে, যাকে ঋষি বানানো হয়েছে সত্যিই সে ঋষি নয়। লোকে ভুল বুঝলেও কখনো কখনো তার হাসির স্রোতে গা ঢেলে দেওয়া দরকার। আমার এই স্মৃতির দলিলকে রবীন্দ্রনাথ হয়তো নাম দিতেন উপলব্ধির উচ্চারণ। একটি অশ্রুবিন্দুকে অথবা একটি হাস্যরেখাকে কবিতায় রূপ দেবার কোনো যোগ্যতা যদি আমার থাকতো, তাহলে হয়তো কবিতা হিসেবেই লিখতাম এটা। কিন্তু সেই যোগ্যতা নেই আমার। চোখের জল চোখেই রয়ে যায়, ঠোঁটেই মিলিয়ে যায় ঠোঁটের হাসি। অকুল কোনো সাগর বা নদী বা সমতলের একেবারে শেষ সীমায় যদি কেউ এসে দাঁড়ান, মনে হবে তিনি যেন কোনো সীমানাহীন ভুবনের প্রান্ত ছুঁয়ে আছেন, দাঁড়িয়ে আছেন অনির্বচনীয় শাশ্বতীর তটে। শরীর বন্ধন ছাড়া আর কিছুই সেখানে আমাদের বেঁধে রাখতে পারে না। ভালোবাসাও আমাদের হৃদয়ে তেমনি এক অসীমতার সঞ্চার করে, আর চোখের চেয়ে অনেক বড় হৃদয়ের শক্তি। স্মৃতিকথায় রবীন্দ্রনাথ লিখেছিলেন যে জীবনে একটা সময় এসেছিল যখন সীমার মিথ্যা তুচ্ছতা ও অসীমের মিথ্যা শূন্যতা দূর হয়ে গেল। সীমার মধ্য দিয়ে অসীমে পৌঁছবার আনন্দ তখনই দেখা দেয় যখন এদের মধ্যবর্তী শূন্য গহ্বর ভরে ওঠে ভালোবাসায়।